হ্যালো ছোট্ট বন্ধুরা, আমি আশুতোষ চক্রবর্তী। আজকে আমরা ক্লাস 9-এর পরিমাপ যে চ্যাপ্টারটা আছে সেই সম্বন্ধে স্টাডি স্টার্ট করব। তো বিজ্ঞান চেতনাতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা প্রথম যেটা কনসেপ্টটা নেব ফিজিক্সের, ভৌতবিজ্ঞানের, যে মেজারমেন্ট অর্থাৎ পরিমাপ, সেটা কি। যখন কোনো প্রাকৃতিক বিষয়কে যখন কোনো প্রাকৃতিক বিষয় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পরিমাপ করা যায় ও যাদের মধ্যে পদার্থবিজ্ঞানের সূত্রগুলোকে প্রকাশ করা যায় তাদের ভৌত রাশি বলে। তাহলে এখানে যে কটি শব্দ আমাদের মাথায় রাখতে হবে, পারলে পরে একটু নোট করে নাও। যেসব প্রাকৃতিক বিষয়কে প্রাকৃতিক বিষয় বিষয় কেন বলা হলো? বিষয় বলার কারণ আছে। বস্তু না বলে বিষয় এখানে বলার মূল যে কারণ সেটা হচ্ছে কোন একটা জিনিস আছে, তার যে তাপমাত্রা, বা কোনো একটা বস্তুর উপরে আমি কতটা বল প্রয়োগ করলাম, বা কোনো একটা গাড়ির কতটা গতিবেগ, একটা গাড়ি আছে তার কতটা গতিবেগ, এই সমস্ত কিছু কিন্তু ডিপেন্ড করে হচ্ছে গিয়ে বিষয়ের উপর। তাপমাত্রা কিন্তু কখনোই একটা বস্তু নয়। যদি আমি একটা ফ্লাক্স আছে, ফ্লাক্সটা আমি বললাম যে 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আছে, তাহলে 100 ডিগ্রি সেলসিয়াস ব্যাপারটা কিন্তু কখনোই একটা বস্তু নয়, এটা একটা কিন্তু বিষয়। আশা করি বোঝা গেছে কি বলতে চাইলাম। সেই জন্য আমাদের এখানে বিষয় বলতে হবে, বস্তু না বলে। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কথাটা কেন ব্যবহার করা হলো? প্রত্যক্ষ, যেমন একটু পরের দিকে যাই তাহলে ভালো বুঝতে পারবে। ধরো এই যে কিউবটা আছে, বা ধরো আমি আগের পেজেই যদি একটা কিউব নিয়ে নিই এখান থেকে, 1 মিনিট। যেমন ধরো এই কিউবটাকে যদি আমি এখানে নিই, তো দেখো ভালো করে বোঝো যে এখানে কিউব সম্বন্ধে যখন আমরা আইডিয়া নিচ্ছি, তাহলে কিউবের একটা ভর আছে। দেখা গেল কিউবটার ভর হচ্ছে 30, কিউবটার ভর হচ্ছে 35 গ্রাম। 35 গ্রাম, ওকে। তাহলে এই যে 35 গ্রাম, এটা তো আমরা ডাইরেক্ট মাপতে পারবো তুলা যন্ত্রের সাহায্যে। বা ধরো আমি যদি বলি এটার দৈর্ঘ্য কত, এদিকে ধরো দৈর্ঘ্যর কথা বলা হলো, বা আমি বললাম উচ্চতা কত, তাহলে এই সমস্ত বিষয়গুলো কিন্তু ডাইরেক্ট আমরা কিন্তু মাপতে পারছি, সরাসরি আমরা মাপতে পারছি। বা প্রস্থর কথাই ভাবা যাক, প্রস্থর কথা যদি ভাবি, সেটাও কিন্তু আমরা ডাইরেক্ট মাপতে পারছি। দেখা গেল আমরা এগুলো মেজারমেন্ট হিসাবে নিলাম, এটা 10 সেন্টিমিটার, এটাও 10 সেন্টিমিটার, আর এটাও ধরো 10 সেন্টিমিটার। তাহলে এখানে প্রত্যেকটা যে মেজারমেন্টগুলো করতে পারছি সেটা একটা টেপের মাধ্যমে ডাইরেক্ট মাপতে পারি। এবার ইনডাইরেক্ট বা পরোক্ষভাবে মাপার বিষয়টা কিভাবে আসছে? দেখো কোনো একটা গাড়ি, এই ধরো একটা গাড়ি এখান থেকে এখানে পৌঁছিয়েছে। তো কনসিডার করলাম যে এই জায়গা থেকে এটার ডিস্টেন্স হচ্ছে 20 মিটার, আর এটা যেতে যে টাইম নিয়েছে সেটা ধরলাম আমি 5 সেকেন্ড। হতেই পারে। তবে তাহলে এখানে ভেলোসিটি বা গতিবেগ কি? তো গতিবেগ সমান কি হয়? অতিক্রান্ত দূরত্ব বাই সময়। তো অতিক্রান্ত দূরত্ব কত আমার এখানে? 20, আর সময় কত? 5। তাহলে এখানে এককটা কি হবে? দেখো অতিক্রান্ত দূরত্বের উপরে এখানে আছে মিটার, আর নিচে আছে কি? নিচে আছে সেকেন্ড। তাহলে গতিবেগ হলো 5 আর 20 যদি কাটি, তাহলে এখানে হলো 4, তাহলে 4 মিটার পার সেকেন্ড।
তাহলে এখানে যে ভেলোসিটিটা পাচ্ছি এটা কি ডাইরেক্ট মাপতে পারলাম? দুটো প্যারামিটার লাগলো, লাগলো কি লাগলো না? 1 নম্বর অতিক্রান্ত দূরত্ব লাগলো, 2 নম্বর সময়ও লাগলো। তাহলে এই দুটো জিনিসের রেসপেক্টে তবে গিয়ে কিন্তু আমি মাপতে পারছি। তাহলে এটা ডাইরেক্ট হলো না, পরোক্ষভাবে হলো। তো পরিমাপ করা যায় যাদের মধ্যে পদার্থবিজ্ঞানের সূত্রগুলোকে প্রকাশ করা যায়। তো পদার্থবিজ্ঞানের সূত্র কেমন বিষয়? তো ভালো করে দেখো, আমার এখানে যে গতিবেগের যে সমীকরণ আমরা বললাম, ধরো এখানে যে গতিবেগের সমীকরণ বলেছিলাম, ভি ইজ ইকুয়াল টু এস বাই টি। তাহলে এটা নিজে কিন্তু একটা সমীকরণ। আবার যদি কোনাকুনি গুণ করি তাহলে যেটা পাচ্ছি এস ইজ ইকুয়াল টু ভি টি, এটাও একটা সমীকরণ। একই রকমভাবে আরও অনেক জটিল সমীকরণ আছে, যেমন ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে ভি এখানে হচ্ছে অন্তিম গতিবেগ, ইউ হচ্ছে প্রাথমিক গতিবেগ, এ হচ্ছে ত্বরণ, আর টি হচ্ছে টাইম। তাহলে দেখতে পাচ্ছি এই যে সমীকরণ এদের প্রত্যেকেই কিন্তু মেজারমেন্ট করা সম্ভব। এই প্রত্যেকটাকে মেজারমেন্ট করা সম্ভব, তাহলে সূত্র আকারে এটাকে প্রকাশও করা যাচ্ছে, তাই নয় কি? তাই এখানে সূত্র বা সংজ্ঞাতে আমরা বলছি যে ভৌত রাশিগুলোকে আমরা সরাসরি অর্থাৎ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কিন্তু আমরা মেজার করতে পারি। আশা করি বোঝা গেছে। কিছু উদাহরণ বলি, যেমন দৈর্ঘ্য, ভর, সময়, উষ্ণতা, গতিবেগ, এই সব কিছুই কিন্তু হচ্ছে গিয়ে বিভিন্ন রকম ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি। এবার এই রাশি কিন্তু দুই প্রকারের আমরা মোটামুটি আমাদের আশেপাশে পেয়ে থাকি। 1 নম্বর হচ্ছে ভেক্টর রাশি, আর একটা হচ্ছে স্কেলার রাশি। ভেক্টর রাশি কি? ভেক্টর রাশি হচ্ছে গিয়ে, ধরো যে রাশি সমস্ত আমরা শুধু মান বললে চলবে না, তার সাথে তার দিকও বলতে হবে, তাকে বলা হচ্ছে ভেক্টর রাশি। একটা ছোট্ট সুন্দর একটা উদাহরণ দিয়ে আমি বোঝাচ্ছি, বেশ মজার উদাহরণ। ধরো এটা একটা সাইকেল, রাইট? এটা ধরো তার সামনের চাকা, এই গেল আমার সাইকেলের সিট, এটা হচ্ছে পিছনের। মোটামুটি এটা একটা সাইকেল হিসেবে তুমি কল্পনা করো। এবার ভাবো এই সাইকেলটার উপরে আমি এফ বল প্রয়োগ করি। কত বল প্রয়োগ করছি? এফ বল। তাহলে এখন এফ বলটা দেখা গেল আমি সামনের দিক দিয়ে এফ বল প্রয়োগ করি, বা আমি এফ না বলে বললাম ধরো 5 নিউটন বল প্রয়োগ করি, 5 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। তাহলে সাইকেলটা যাচ্ছিল ধরো এই গতিবেগ নিয়ে। এমতো অবস্থায় যদি সামনের দিক থেকে 5 নিউটন বল প্রয়োগ করা হয়, তোমরা তোমাদের কনসেপ্ট থেকে বলো তো যে এই সাইকেলটার রে কি হবে? খুব স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে এর গতিবেগ কমে আসবে, ঠিক কি ঠিক না? তাহলে প্রশ্ন কিন্তু বলা হচ্ছে যে বল এফ ইজ ইকুয়াল টু 5 নিউটন প্রযুক্ত হয়েছে। এবার দেখো এই 5 নিউটন বলটা ভেক্টর রাশি না স্কেলার রাশি, বা ভেক্টর রাশি যদি হয়ে থাকে থেকে ভেক্টর রাশি কেন করা হচ্ছে, তার ক্লাসিফিকেশনে কেন ফেলা হলো, এই সম্বন্ধে একটু বোঝো। তাহলে 5 নিউটন বল যদি সামনের দিয়ে প্রয়োগ করি তাহলে সাইকেলটার গতিবেগ কমে যাবে। আবার এই 5 নিউটন বলই যদি পিছন দিক থেকে প্রযুক্ত হয় তাহলে এই গতিবেগটা বেড়ে যাবে, অর্থাৎ সাইকেলটা আরো বেশি গতিশীল হয়ে যাবে। আরো ভাবো, যদি এই 5 নিউটন বলই যদি কোনো এক পাশ থেকে দিই তাহলে সাইকেল আরোহী উল্টে পড়ে যাবে। তাহলে প্রশ্ন কিন্তু আমার একটাই ছিল যে 5 নিউটন বল, ফলাফল ক রকম পেলাম? এখানে একরকম ফলাফল পাচ্ছি, এখানে একরকম ফলাফল পাচ্ছি, আবার এখানে আর একরকম ফলাফল পাচ্ছি। তাহলে যদি কখনো তোমরা কোনো কোশ্চেনে পাও যে 5 নিউটন বল প্রযুক্ত হলো, তাহলে বলো কি হবে? বলা সম্ভব নয়, একদম সম্ভব নয় যে ফলাফল কি দাঁড়াবে। তাহলে কখন বলা সম্ভব? যখন আমি বলবো যে 5 নিউটন বলটা কোন দিক থেকে প্রযুক্ত হয়েছে। তাহলে এমন অনেক রাশি আমরা পাচ্ছি যে রাশিগুলো শুধু মান বললে হচ্ছে না,
ডাইরেকশন বলতে হচ্ছে। এই ধরনের রাশিকে বলা হয় ভেক্টর রাশি। ভেক্টর রাশির ভিতরে কিছু কিছু উদাহরণ হিসাবে আমি বলে দিচ্ছি, যেমন ধরো বেগ, সরণ, বল, ত্বরণ, এই সমস্ত কিছুই হচ্ছে গিয়ে ভেক্টর রাশি। এবার ধরো স্কেলার রাশি। এই বস্তুটার মধ্যে কতটা জড় পদার্থ আছে, দেখা গেল 25 গ্রাম জড় পদার্থ আছে। তাহলে 25 গ্রাম যে জড় পদার্থ আছে বললে পরে কিন্তু সবার কাছে এর ফিচার্স বা বৈশিষ্ট্য কিন্তু প্রকাশ পেয়ে গেল। আর কিন্তু কিছু প্রয়োজন নেই, সবার কাছে কিন্তু ক্লিয়ার যে হ্যাঁ কি বলতে চাওয়া হয়েছে। তাহলে এইখানে যে ভৌত রাশিটি আমরা দেখতে পেলাম, এখানে কিন্তু শুধু মান বললেই চললো, অর্থাৎ ভর হচ্ছে একটা স্কেলার রাশি। আশা করি ক্লিয়ার। এবার ভৌত রাশির একক সম্বন্ধে আমরা আলোচনা করব। ভৌত রাশির একক, ইউনিট অফ ফিজিক্যাল কোয়ান্টিটিস। কেন একক কথাটা আসলো? একক কথাটা কেন আসলো? পরিমাপ করার ক্ষেত্রে আমরা বিভিন্ন বিষয়বস্তু দেখতে পারি। যেমন ধরো, আমার এখানে যে কিউবটার কথাই যদি বলি, কিউবে মোটামুটি কি কি ইনফরমেশন পেতে পারি, চলো দেখা যাক। একটা অ্যারো, ভর, এর ভর কতটা আমরা বললাম 25 গ্রাম এর ভর। আর কি ইনফরমেশন পেতে পারি? যেমন ধরো বলতে পারি আমরা যে এর দৈর্ঘ্য কতটা। হ্যাঁ, হতেই পারে। তা আমরা যেমন ধরেছিলাম 10 সেন্টিমিটার, তাই রাখলাম। তাহলে লেন্থ এখানে 10 সেন্টিমিটার। এটাও একটা প্রয়োজনীয় ব্যাপার। আবার ধরো ডেনসিটি বা ঘনত্ব, এর ঘনত্ব কত? তাহলে ঘনত্ব দেখা গেল আমি বললাম 2 গ্রাম পার এর কিউব, এটা হচ্ছে এর ঘনত্ব। আরো আরো অনেক কিছু এর সম্বন্ধে বলা যেতে পারে। তাহলে খুব ভালো করে ক্লিয়ারলি যদি বুঝি, এখানে একটা সংখ্যা, এই যে প্রথমটার ক্ষেত্রে একটা সংখ্যা ব্যবহার করেছিলাম 25, রাইট? 25-এর পাশে যখনই আমি গ্রাম কথাটা যোগ করে দিলাম, সঙ্গে সঙ্গে বুঝে গেলাম যে এটা বোঝানো হলো ওর ভর। ঠিক কি ঠিক না? আবার যখন দ্বিতীয় নম্বর আইটেমে হাত দিলাম, তখন এখানে একটা সংখ্যা বসিয়েছিলাম 10, তার পাশে যখনই সেন্টিমিটার কথাটা যোগ করে দিলাম, তখনই বুঝে গেলাম যে কিউবের কোনো একটা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বোঝানো হচ্ছে। আবার 2 গ্রাম পার সেন্টিমিটার কিউব, এটার ক্ষেত্রে আমরা কি বুঝতে পারছি? ঘনত্ব বোঝানো হয়েছে। তাহলে এখানে বুঝতে পারা যাচ্ছে যে শুধু একটা সংখ্যা দিয়ে কিন্তু সম্পূর্ণরূপে বোঝা সম্ভব নয়। তার পাশে একক দেখলে পরেও আমাদের সঙ্গে সঙ্গে ক্লিয়ার হয়ে যাবে যে জিনিসটা কি বোঝানো হয়েছে। তাহলে এই হচ্ছে গিয়ে আমাদের যে ইউনিটস বা ভৌতবিজ্ঞানের যে রাশি, যে একক, এটার প্রয়োজনীয়তা। আর সংখ্যা কি বিচার করে দেবে? সংখ্যা বিচার করে দেবে কোনটা বেশি বা কোনটা কম। তাহলে সব কিছুই কি আমরা কি এককের মাধ্যমে বা পরিমাপ করতে পারি? যেমন ধরো যদি আমি বলি যে এই ব্যক্তিটি খুশি, বা এখানে আমরা একটা ফিলিংস দেখতে পাচ্ছি, সেটা দুঃখ। তাহলে খুশি, দুঃখ, রাগ, এই যে অনুভূতি, এগুলো এক একটা করে বিষয়, কিন্তু এই বিষয়গুলোকে কি আমরা পরিমাপ করতে পারি না। তাহলে সবকিছু কিন্তু পরিমাপযোগ্য রাশি নয়। এবার আমরা নেক্সট টপিকে আসবো, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিটস অ্যান্ড ড্রাইভ ইউনিটস, অর্থাৎ মৌলিক একক এবং লব্ধ একক। চলো একটু একটু করে আমরা কনসেপ্ট নিই। তখন সময় একটা কথা কিন্তু খুব ক্লিয়ার জেনে রাখো, যে ফিজিক্স বা ভৌতবিজ্ঞানে যখনই পড়বে, তখন মুখস্থ থেকে বেশি প্রত্যেকটা শব্দের কি তার গুণগত অর্থ, তার ইন্টারমিনিং কি, বা জিনিসটাকে বোঝার চেষ্টা বেশি করলে পরে কি হবে, এর সম্বন্ধে ভীতি বা জড়তা সেগুলো কাটবে। চলো, মৌলিক একক। মৌলিক কথাটা শব্দ থেকে আমরা পরিষ্কার জানি যে যে জিনিসটা ডাইরেক্ট পাওয়া যায়, যে জিনিসটা আমরা ডাইরেক্ট পেতে পারি। যেমন ধরো আমি এই কিউবটার ক্ষেত্রে যদি বলি, এই কিউবটার ক্ষেত্রে এইখান থেকে শুরু করে এই এতটা, এটা হচ্ছে এর উচ্চতা। আমরা আগের উদাহরণ যেহেতু সেন্টিমিটার 10 সেন্টিমিটার বলেছিলাম, এখনো ধরো 10 সেন্টিমিটারটাকে রাখলাম।
তাহলে এই উচ্চতাটা কিন্তু কারো সাহায্য ছাড়া একটা শুধুমাত্র মেজারিং টেপ দিয়েই কিন্তু মেপে দেওয়া সম্ভব যে হ্যাঁ এটা 10 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি কিউব। বোঝা গেল? বা ধরো এর ভর পাওয়া গেছিল কত, 25 গ্রাম, তাই নয় কি? তাহলে 25 গ্রাম, এই যে আমরা আইটেমটা পেলাম 25 গ্রাম, যে বিষয়বস্তুটা পেলাম, এটা কিন্তু একটা তুলা যন্ত্রের সাহায্যে সরাসরি আমরা মাপতে পারি। তাহলে এই ধরনের যেসব রাশিগুলো বা এককগুলো আমরা সরাসরি মাপতে পারবো, কারো কিছু সাহায্যের প্রয়োজনই নাই, তখন তাদেরকে বলা হবে মৌলিক একক। রাইট? এবার দেখো লব্ধ একক কি। যেমন আগের উদাহরণে নিয়েছিলাম যে এখানে একটা গাড়ি আছে, সেই গাড়িটা একটা বস্তুই আছে ভাবো, এখানে পৌঁছিয়েছে। কতটা দূরত্ব অতিক্রম করেছে? দেখা গেল 10 সেন্টিমিটার দূরত্ব সে অতিক্রম করেছে। টাইম নিয়েছে দেখা গেল 5 সেকেন্ড। 5 সেকেন্ড সে টাইম নিয়েছে। তাহলে এখানে গতিবেগ যদি আমরা বার করতে চাই, বেগ যদি আমরা বার করতে চাই, তাহলে কি হবে? বেগ সমান যেটা পাবো সেটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বাই সময়। তাহলে অতিক্রান্ত দূরত্ব কত? সিম্পল ব্যাপার, 10 সেন্টিমিটার। আর সময় কত নিয়েছে? 5 সেকেন্ড। তাহলে 5 × 2 = 10। তাহলে আমরা এখানে পেলাম কি? 2 সেন্টিমিটার/সেকেন্ড। আশা করি বোঝা গেছে একদম, যে এখানে 2 তো হচ্ছে একটা সংখ্যা, কিন্তু এককটাকে যদি খেয়াল করো দেখো সেন্টিমিটার এবং সেকেন্ড দুটো জিনিসকে নিয়ে তৈরি, হয় কি? একটা আছে সেন্টিমিটার আর একটা হচ্ছে সেকেন্ড। অর্থাৎ এইখানে যে একক, যে লব্ধ এককের কথা বলছি, অর্থাৎ যাকে সরাসরি মাপা যাচ্ছে না, দুজনের সাহায্য নিয়ে তবে গিয়ে একে পাওয়া যাচ্ছে, তাই একে বলা হচ্ছে লব্ধ একক। তো লব্ধ এককের মধ্যে আর একটা উদাহরণ আমরা নিতে পারি। যেমন দেখা গেল এটার আয়তন হচ্ছে 10 সেন্টিমিটার কিউব, আর ভর হচ্ছে কেন 10 সেন্টিমিটার কিউব বলছি? ধরো এর উচ্চতা 10 সেন্টিমিটার, এর প্রস্থ 10 সেন্টিমিটার, আর ধরো এর এটা ধরো দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে এর মোট আয়তন কত? 1000 এর আয়তন, 1000, কারণ 10 × 10 100, তার সাথে আর 10 গুণ করলে 1000 সেন্টিমিটার কিউব। এর হচ্ছে এর মোট আয়তন, কার? এই কিউবটার। এর ওজন কত? 25 গ্রাম। তাহলে এর ঘনত্ব কত? ডেন্সিটি। ডেন্সিটি ইজ ইকুয়াল টু মাস, ভর বাই আয়তন। দেখো এখন নতুন নতুন অনেক রকম ইকুয়েশন পাচ্ছ, টার্ম পাচ্ছ, এগুলো কিন্তু ঘাবড়াবার কোনো ব্যাপার নেই, এগুলো ব্যবহার করতে করতে আস্তে আস্তে সরগত হয়ে যাবে। এগুলোকে আলাদা করে মুখস্থ করে রাখার কোনো প্রয়োজন নেই। এই বারংবার বারংবার শুনতে দেখতে দেখতে হ্যাবিচুয়েটেড হয়ে যাবে যে ঘনত্ব ইজ ইকুয়াল টু ভর বাই আয়তন। তাহলে ভর কত ছিল আমাদের এখানে? 25। আর ঘনত্ব কত ছিল? 1000। তাহলে হলো কত? 0.025 গ্রাম, ইউনিটটা লিখি, গ্রাম পার, কি সুন্দর না? তাহলে এখানে দেখতে পাচ্ছি যে ঘনত্ব যে টার্মটা পাওয়া গেছে সেটাও কিন্তু দুটো রাশি নিয়ে। তাহলে এই ধরনের যখন জটিল ব্যাপার হয়ে যাবে, অর্থাৎ একজন থেকে শুধু পাবো না, 2 বা 2-এর অধিক, 2 বা 2-এর অধিক যদি আমার একক নিয়ে কোনো একক গঠিত হয়, তখন তাকে বলা হচ্ছে লব্ধ একক। ওকে, চলো, কোনো যদি সমস্যা হয় এর পরেও কমেন্টস আমাকে জানাবে, আমি তার উত্তর দিই। আচ্ছা, এবার হচ্ছে ডিফারেন্ট সিস্টেম অফ ইউনিট। তো সিস্টেম সম্বন্ধে আমরা যতগুলো জানি, তার মধ্যে প্রথম যেটার আমি নাম করব সেটা হচ্ছে এসআই বা MKS পদ্ধতি। তারপরে আমি যেটার নাম করতে বাধ্য হব সেটা হচ্ছে CTS, আর তারপরে আমি নেব FPS। মোটামুটি এই কটায়, আরও বহু আছে, আরও অনেক আছে, তো আমরা এই কটা নিলাম।
এসআই সিস্টেমে খুব ভালো করে খেয়াল করে দেখো আমি কি করেছি, সাথে সাথে এক একটা করে অক্ষর ব্যবহার করেছি, এম, কে অ্যান্ড এস। তোমরা এম কে এস বা এসআই বলবে, যখনই মুখে বলবে তখন বলবে এম কে এস বা এসআই পদ্ধতি। তাহলে কি হবে, দুজনে জোড়া বেঁধে গেল, বুঝতে সুবিধা হবে। দেখো এম ফর হচ্ছে মিটার, কে ফর হচ্ছে কিলোগ্রাম, আর এস ফর হচ্ছে সেকেন্ড। তেমনি এই সি, জি, এস, সি ফর সেন্টিমিটার, জি ফর গ্রাম, আর এস ফর সেকেন্ড। এফপিএস এ কি হবে, এটা হচ্ছে ফিট, এটা হচ্ছে পাউন্ড, এটা হচ্ছে সেকেন্ড। বুঝা গেল? আশা করি ক্লিয়ার। তাহলে এখানে হচ্ছে মিটার, কেজি, সেকেন্ড, সিজিএস হচ্ছে সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড, এফপিএস হচ্ছে ফিট, পাউন্ড এবং সেকেন্ড। কিছু এক্সট্রা কথা অ্যাড করি, কিছু এক্সট্রা কথা যদি খেয়াল করে থাকো, মিটার হচ্ছে দৈর্ঘ্যের একক। সিজিএস এর ক্ষেত্রে আমি ধরো বলে নিয়ে আরো ভালো করে বুঝতে পারবে। মিটার এখানে হচ্ছে গিয়ে একটা লেন্থকে বোঝানো হচ্ছে, সেন্টিমিটার এখানে লেন্থকে বোঝানো হচ্ছে, ফিট এখানে লেন্থকে বোঝানো। তাহলে একটা টার্ম কি পেলাম, লেন্থ। তারপরে দেখো এখানে কেজি ভরকে বোঝানো হচ্ছে, তো মাসকে বোঝানো হচ্ছে, মাস। গ্রাম এখানে কাকে বোঝানো হচ্ছে, মাসকে বোঝানো হচ্ছে। পাউন্ড এখানে কাকে বোঝানো হচ্ছে, মাসকে বোঝানো। তাহলে আরেকটা পেলাম মাস। আরেকটা দেখো সেকেন্ড, টাইম, এটাও টাইম, এটাও টাইম। তাহলে এম এল টি, এই যে তিনটে আমরা জিনিস পেলাম, এদেরকে বলা হয় মাত্রা। মাত্রা সম্বন্ধে পরে আলোচনা হবে। তাহলে দেখো প্রত্যেকটা সিস্টেমের কিন্তু প্রথমে তিনটে মাত্রা নিয়েই বা তিনটে একক নিয়েই কথা হচ্ছে। সেটা হচ্ছে এম ভরের বা মাসের, এল হচ্ছে দৈর্ঘ্য বা লেন্থের, আর টি হচ্ছে টাইম। কেন? কারণ এই তিনটের ব্যবহারই সব থেকে বেশি। এম মিটার, এখানে হচ্ছে কেজি, এটা এম হচ্ছে মিটার যেটা হচ্ছে লেন্থ, এটা লেন্থকে বোঝাচ্ছে। যারাও ভালো পরিষ্কার। এবার ভালো করে বোঝাই, এখানে খেয়াল রাখবে যে সব থেকে বেশি যে ইউনিটটা ব্যবহার হয় সেটা হচ্ছে এসআই ইউনিট বা এমকেএস পদ্ধতি। আমি কি বলেছি, এসআই বলে সঙ্গে সঙ্গে এমকেএস শব্দটাকে যোগ করবে, এসআই বা এমকেএস। তাহলে এসআই সিস্টেম সব থেকে আজকের দুনিয়ায় বেশি ব্যবহৃত হয়। আর ভারতবর্ষে সিজিএস এর ইউনিটের ব্যবহার কিন্তু এখনো বেশি পাবে। এফপিএস পদ্ধতির ব্যবহার কিন্তু এখন প্রায় কমে গেছে বললেই চলবে। এটার ব্যবহার এককালে কিন্তু খুব ছিল। ব্রিটিশরা যখন সারা পৃথিবী জুড়ে রাজত্ব করতো তখন কিন্তু এফপিএস পদ্ধতির ব্যবহার খুব খুব ছিল, এখন আর নেই। তো যাই হোক, এবার আসি এম, এল আর টি। এখানে এম, এম কোনটা, এই যে কিলোগ্রাম, এটা হচ্ছে এম। তাহলে এখানে মাত্রাটাকে লিখি এম, ওকে। তারপর দেখো আছে লেন্থ, মিটার, এটা হচ্ছে লেন্থ। তারপরে আরেকটা আছে হচ্ছে টাইম, ঘড়ি কোথায়, এই সেকেন্ড, এটা হচ্ছে টি। এম এল টি, এই তিনটে গেল প্রধান। এছাড়াও এসআই ইউনিটে আরো চারটে একক আছে। এটা হচ্ছে মোল, মোল হচ্ছে পরিমাণের একক। কেলভিন, কেলভিন হচ্ছে টেম্পারেচারের একক। অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার হচ্ছে প্রভা মাত্রার একক। আর লুমিনেশন, এটা হচ্ছে ক্যান্ডেলা, এটা হচ্ছে লুমিনেশনের একক, অর্থাৎ ব্রাইটনেস। এটা কোনো একটা লাইট কে ব্রাইট কম, কে ব্রাইটনেস কম বেশি, এটা বোঝানোর জন্য ক্যান্ডেলা ইউজ করা হয়। ওকে, তো ভালো করে খেয়াল করে দেখো, মোল পরিমাণের একক কি? কোনো একটা পাত্রে যদি তোমাকে বলে দিল, কনসেপ্ট শুধু, বিশাল কিছু মাথায় নেওয়ার দরকার নেই, যে 1 মোল অক্সিজেন আছে, 1 মোল অক্সিজেন আছে, তাহলে কি সে বলতে চাইলো? বলতে এটাই চাইলো এই পাত্রের মধ্যে 6.0, কোথাও 23 পাবে, কোথাও 22, 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক অক্সিজেন অণু এই পাত্রটার মধ্যে আছে।
এখানে অসংখ্য অক্সিজেন অণু গ্যাস ঘুরে বেড়াচ্ছে। এখানে কটা গ্যাসের অণু ঘুরে বেড়াচ্ছে? 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক অক্সিজেন অণু এই পাত্রটার মধ্যে অবস্থান করছে। এই যে পরিমাণ, এই যে পরিমাপ, এটাকেই বলা হচ্ছে মোল। এসআই পদ্ধতিতে দ্বিতীয় হচ্ছে তাপের একক বা তাপমাত্রা একক হচ্ছে কেলভিন। তাপমাত্রার একক, তাপের নয়, কেলভিন। অর্থাৎ কোনো একটা বস্তু কত ঠান্ডা গরম বোঝাতে আমরা যেটা সেলসিয়াস বোঝাই সচরাচর, সেটা কেলভিন। অ্যাম্পিয়ার, কোনো একটা তারের ভিতরে যে তড়িৎ প্রবাহ হচ্ছে, একটা তার আছে, ধরো এই হচ্ছে সার্কিট, সব বুঝে নেবার জন্য কিছু নেবার, এখানে যদি আই কারেন্ট গিয়ে থাকে তাহলে আমরা বলবো আই অ্যাম্পিয়ার কারেন্ট এই তারের ভিতরে, রেজিস্ট্যান্স সব পরে আলোচনা হবে। তো কি হচ্ছে, এই আইটা হচ্ছে অ্যাম্পিয়ার, যেটা কারেন্ট প্রবাহের একক। আর ক্যান্ডেলা তো বলেই দিয়েছি যে কোনো একটা লাইট কে বেশি উজ্জ্বল কে কম সেটা বোঝানোর জন্য যেটা ইউজ হয় সেটা হচ্ছে ক্যান্ডেলা। তো আশা করি আমরা যতদূর আলোচনা করলাম সে সম্বন্ধে কোনো কোশ্চেন না থাকারই কথা। আর যদি থাকে, হ্যাঁ, এককবিহীন রাশিটা একটু বলে দিই। এককবিহীন রাশিটা অবশ্যই একটু বলি। এককবিহীন রাশি কখন তৈরি হচ্ছে? ধরো পারমাণবিক গুরুত্ব বা আপেক্ষিক গুরুত্ব। তাহলে আপেক্ষিক গুরুত্ব সংজ্ঞাটা একটু বলে নিই, যে কোনো বস্তুর ভর ডিভাইডেড বাই 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সমায়তন জলের ভর। তাহলে আপেক্ষিক গুরুত্ব, ধরো এই হচ্ছে আপেক্ষিক গুরুত্ব সমান। তাহলে এখানে কি বলছি দেখো, খুব ভালো করে দেখো, কোনো বস্তুর ভর, তো ভরই তো বোঝাচ্ছি, ভর বলতে আমরা কি মাস মানে এম, আর 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সম আয়তন জলের ভর, তাহলে নিচেও আছে মাস। তাহলে উপরে মাসের ক্ষেত্রে ধরো এসআই যদি কথা বলি তাহলে কেজি বলতে হয়, নিচে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ভর মানে সে কেজিই বলবো। তাহলে কেজি আর কেজি তো কেটে পালিয়ে যাচ্ছে না, মাস মাস তো কেটে পালিয়ে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে কি হয়, সংখ্যা তো থাকে, দেখা গেল কোনো একটি বস্তুর ভর আর 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সমায়তন জলের ভরের অনুপাত দাঁড়িয়েছে 2, কথার কথা 2। কিন্তু যেমন আগে আমরা লিখছিলাম সেন্টিমিটার পার সেকেন্ড, বা ধরো ঘনত্বের ক্ষেত্রে লিখছিলাম কেজি পার মিটার কিউব বা গ্রাম পার সেন্টিমিটার কিউব, যাই ব্যবহার করছিলাম, তাহলে এখানে তো কেজি কেজি কেটে পালিয়ে গেছে, এই কেজি আর এই কেজি তো কেটে পালিয়ে গেছে। তাহলে এখানে তো কিছু একক লেখা যাবে না, কারণ একক তো থাকলো না, না, শুধুই একটা সংখ্যা থাকলো। তাই আমরা কি বুঝতে পারলাম, যে এমনও অনেক ভৌত রাশি আছে যাদের কোনো একক থাকে না। তার একটা ভালো উদাহরণ হচ্ছে আপেক্ষিক গুরুত্ব, পারমাণবিক গুরুত্ব হয়, আরো অনেক কিছু। তো আশা করি যা বললাম, যা বোঝালাম, বোঝা গেছে। নেক্সট ভিডিওতে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে এর পরের টপিকগুলো। আর যদি কোনো কোশ্চেন থাকে, যদি কোনো আরও কিছু কোশ্চেন যদি এর পরেও থেকে থাকে, অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে, আমি দেখবো, তোমাদেরকে জানাবো। ওকে, টাটা, বাবাই।